হৃদয়ের মায়াজাল পর্ব ৩১। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। রাত ১০টা। মায়ার অবস্থান চট্টগ্রাম খানবাড়িতে। অন্ধকার ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ার শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টার্ম জার্নিতে মায়ার শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা একা শুয়ে আছে ঘরে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। আরাফ খান, হেনা খান ঢাকায় আছেন। তারা নেহাল খানের উপর হওয়া হামলাটার কথা শুনেছেন। ইতিমধ্যে ওনারা রওনাও দিয়েছেন হয়তো। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ের খোঁজ করার মতো সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সুফিয়া খান ঠিকই মায়ের খেয়াল রাখছে বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খান বাড়িতে আসার পর ব্যস্ততায় সেও বেরিয়ে গেল মায়ের জন্য সার্ভেন্ট ঠিক করে যায়, যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ করে কক্ষে শুয়ে আছে। এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়ের অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টি মায়া কানে না নিলেও পর মুহূর্তে কানে এলো বাড়ির সার্ভেন্ট তানির গলার স্বর শুনতে পেয়ে। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো, ভাবিমণি দরজাটা খোলেন, বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটি স্বাভাবিকভাবে হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার স্বর। কি হয়েছে তোমার? খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়া মিনমিন গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ের কথায় যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করলো। নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার কাছে থাকতে চায় না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ের মতো করে আবদার করে বায়না করতো ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চাইল, অবশ্যই নিয়ে যাব আম্মু, আপাতত তুমি 2 দিন ওই বাড়িতে থাকো। তারপর আম্মুর রাদিফকে বলবো তোমায় দিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সব কিছু অসহ্য লাগছে। আমি এখানে 2 দিন থাকতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যেতে বলুন আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ের ভিতরকার অস্থির ছটফট যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাহর করতে পারলেন। তিনি মায়ের অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় তোমার এবার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জিদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমার ওনাকে প্রয়োজন নেই। আমি আপনার সাথে থাকতে চাই সব সময়। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। যেটা তুমি বিশ্বাস করো তো, সব কিছু চুপ করে সহার থেকে মুখ খুলে প্রতিবাদ করাটা উত্তম। তুমি চুপ করে থাকলে তোমার হয়ে কেউ এগিয়ে এসে কথা বলবে না মায়া। ব্যক্তির নিজের লড়াই করতে নিজেকেই ব্যক্তির নিজের লড়াই নিজেকেই করতে হয়। অন্যের আশা করাটা বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তাছাড়া চুপ থাকলে কোনো কিছুর সমাধান করা যায় না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও তোমার হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শেখো। সুফিয়া খানের কথার ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়ার ইচ্ছা মায়ার ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়া কী কী পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে, নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদও সবার মতো করে মায়ের দিকে আঙুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে, কি না করেছে হৃদ মায়ের সঙ্গে। তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে কি হয়েছে না হয়েছে তা নিয়ে? মায়াকে পাগল বানানোর পিছনে কি শুধু মায়ের পরিবার আর হৃদের পরিবারই দায়ী ছিল?
হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে। শুরু থেকে মায়া এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবলো কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করে নিবে? বিয়ে কি খেলাঘর যে আজ একজনকে বিয়ে করলাম কাল আরেকজনকে বিয়ে করে খেলবে? মায়ার যদি এতই বিয়ে করার ইচ্ছা থাকতো, তাহলে মায়া শুরু থেকেই হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনো। বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান এত খোঁজাখুঁজি করে বের করেছিল। মায়ের এত ভালোবাসার স্বামীকে রেখে সে অন্য কাউকে বিয়ে করবে? এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন এখনো মায়ের ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়ের সুস্থ হওয়ার পরই কেন হৃদকে সাফাই দিতে যাবে? আসলে মায়া সেদিন বিয়েটা করেছিল কি না এই নিয়ে কেন বলতে যাবে সে এত কিছু? যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসাবে হৃদের মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে মায়া পুনরায় কিসের হয়ে সাফাই দেবে? মায়ার আত্মসম্মান নেই, মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নিবে? কেন? কিসের জন্য? স্বামীকে ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্য, মায়া ওর স্বামীকে ভালোবাসে। তার মানে এই না যে মায়া ভালোবাসায় অন্ধ। ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীতে মায়ার কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে আজ কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ের বিপদে কে ছিল? হৃদ ছিল সেদিন? ছিল না। সেদিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়ি থেকে নিয়ে না আসতো, তাহলে আজও মায়াকে ওই বাড়িতে থাকতে হতো। হৃদও কখনো মায়ার খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছেন, সুস্থ করেছেন বলেই আজ হৃদের এত প্রশ্নের উত্তর চায় মায়ার থেকে। আর মায়াও নির্লজ্জের মতন উত্তর দিয়ে যাবে এটা আশা করে তারা। মায়ার কি কোনো সেলফ রেসপেক্ট থাকতে নেই? মায়ের পাগল হওয়ার পেছনে শুধু মায়ের পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেদিন যদি হৃদ সবার মতো করে মায়াকে ভুল না বুঝে অন্তত সত্য জানতে চাইতো, তাহলে মায়া সত্যটা বলতো। হৃদের হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়া অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত। কিন্তু হৃদ তা করেনি। বরং মায়াকে অসংখ্য অপবাদ দিয়ে অন্ধকারে ঠেলে দিয়েছিল, যাতে মায়া পাগল হয়ে যায়। হয়েছিলও তাই। মায়া এত সব যাতনা সহ্য করতে না পেরে ওর অতিরিক্ত মানসিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনো হৃদকে ক্ষমা করবে না। আর এসব কিছু এত সহজে ভুলে যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়াকে চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখ ভেঙে ভিতরকার খবর প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে ওর নিজের একটা দিক নেই। অবশ্যই আছে। সেজন্য বলছি, তোমার হৃদের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয়, বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একবারও সেই সুযোগটা দিলেন না আম্মু? এই কথাটা মায়া বলে। মায়া সুফিয়া খানকে প্রশ্নটা করেই থমথমে মুখে হয়ে যায় যে আসলে এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহলবশে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কখনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছিল। যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কলটা কেটে ঢিল মেরে ফেললেন সোফার উপর ফোনটা। চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে সোফায় গা লিয়ে বসলেন। আজ অনেকটা বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরলো। নেহালকে নিয়ে ওনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ একটা পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি, বাকিটা পথও একা কাটাতে পারবেন। তবে আজ হঠাৎ করেই কেন যেন শূন্যতা অনুভব হচ্ছে ওনার। স্বামী, সন্তান, সংসার সবকিছু থেকে যেন ছন্নছাড়া একাকী জীবন পার করতে হচ্ছে ওনাকে। এমনটা নয় যে তিনি এই একাকী জীবনের সাথে পরিচিত নন, অবশ্যই পরিচিত। আর সেটা এক দুদিনের নয়, বরং গোটা 15 বছরের এই একাকিত্ব জীবনের অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করে মায়াকে পেয়ে ওনার একাকিত্ব জীবনটা ভুলে বসেছিলেন প্রায়ই। কিন্তু আজ হঠাৎ করে হৃদের মায়াকে নিয়ে ওইভাবে চলে যাওয়াতে
ওনার একাকিত্ব জীবনটা যেন পুনরায় মাথা নাড়া দিয়ে উঠল। মনে এলো উনি আসলেই একা, ওনার আবারও একা থাকতে হবে। মায়া কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্নটা করা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগল। তবে মায়া খুব করে চায় সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। আজ ওনার কথায় খানবাড়ির ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলেন, সম্মান করেন, ভয় পান। সুফিয়া খান দূরে থেকেও যেন এই সংসারটা আজও ওনার হয়ে আছেন। মায়া প্রায় শুনেছিল দাদা দাদিকে সুফিয়া খানকে বলতে তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনাদের ছেলে নিহালের সঙ্গে একত্রে এক ঘরে থাকতে না চাইলে দুজন আলাদা ঘরে থাকবে, তারপরও যেন তিনি খান বাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনোই উত্তর করতেন না, বরং বরাবরই নীরবতা পালন করতেন। মায়ার কেন মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছেন আজও। রাত 12টা পেরিয়ে হৃদ সবেমাত্র ঘরে ঢুকল। অন্ধকার ঘরে প্রবেশ করতেই কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে সে অল্প আলোয় লাইট জ্বালালো। আবছা আলোয় মায়াকে বিছানায় কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেদিকে এগোলো। মায়ার কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে সে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেডসাইড টেবিলের উপর মায়ের ওষুধগুলোতে চোখ বোলালো। হাতে নিয়ে দু একটা ওষুধের পাতা চেক করে দেখলো মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারলো মায়া মেডিসিন নিয়েই শুয়েছে। হৃদ শরীরের ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট আর কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে বানাতে পুনরায় দৃষ্টি ঘোরালো বিছানায় শুয়ে থাকা মায়ের উপর। আজ নিয়ে দ্বিতীয় রাত হবে দুজনের একত্রে একই বিছানায় থাকা। বিয়ে, ভালোবাসা, বৈধতা থাকার পরও দুজনের একত্রে থাকা হয়নি কখনো। হৃদ এবার ঠিক করে রেখেছে যত কিছুই হোক না কেন সে তার বউকে নিজের সাথে রাখবে সব কিছুতে। হৃদ মরে গেলেও মায়াকে যাতে কেউ অবহেলা করতে না পারে সেই ব্যবস্থা সে ইতিমধ্যে করে ফেলেছে। জীবনে মানুষ বাঁচে আর কতদিন। হৃদ চায় বাকিটা জীবনে এই নারী তার পাশে থাকুক। হাতের ধোয়া ওঠা গরম গরম কফিতে হৃদ চুমুক বসাতে বসাতে সে বারান্দার দিকে হাঁটল। বাবার নির্বাচনের বাকি আর 1 মাস। এই একটা মাস হৃদ ঢাকা টু চট্টগ্রাম আসা যাওয়া করবে, কারণ তার নিজেরও কোম্পানি আছে ঢাকায়। তার নিজের কোম্পানিতে সময় দিতে হয়। বাকি রইল ওর বাবার উপর হামলা করার বিষয়টা। হৃদ যতটুকু জানে জসিমের চ্যাপ্টারটা ওর মা সুফিয়া খান আরও 2 মাস আগেই শেষ করে গিয়েছিলেন। তাহলে এখন কারা ওর বাবার উপর আক্রমণ করতে পারে সেই খবর কাল সকালের মধ্যে হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এসব করবে না, কারণ জসিমের 3 ছেলের ভেতর একটা ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে, বাকি একটা পঙ্গু হয়ে বেডে শুয়ে, অন্যটা মৃত। জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারের কারোর সাহস হবে না হৃদের পরিবারের আর কারোর সঙ্গে টক্কর নেওয়ার। হৃদের ধারণা সবকিছুর আড়ালে থেকে খুবই সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করেছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ পিছনে কারোর উপস্থিতি টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারল বন্ধ দরজার ভেতরে তার পিছনে কে দাঁড়াতে পারে। হৃদ খুব শান্ত ভঙ্গিতে পেছন ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ের দিকে হাত বাড়িয়ে মিহিস্বরে ডাকলো, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ের হাতটা ছুতে গেলেই মায়া পিছিয়ে গেল একদম। কপাট রাগ দেখিয়ে বলল, আমাকে ছুবেন না আপনি। মায়ের কথায় হৃদকে তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আবছা আলোয় মায়ের রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতো বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে গিয়েছন। বউ ছেড়া যাকে খুশি তাকে ছোঁয়া হারাম। বউকে ছোবো বলেই একই বউকে 3-3 বার বিয়ে করলাম। এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ের রাগ বাড়ল। সে মূলত সুফিয়া খানের কথা মানতে হৃদের মুখোমুখি হচ্ছে, নয়তো মায়ার হৃদের প্রতি রাগ বিন্দুমাত্র কমেনি। মায়া রাগে মায়া রাগে নাকের পাটা ফুলিয়ে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদের একইভাবে উত্তর এলো তক্ষুনি, আমি আপনার সব। আমি আপনাকে অপছন্দ করি।
কিন্তু আমি আপনাকে পছন্দ করি। লাস্ট কথাটা কিন্তু হৃদ বলছে। হৃদের পরপর হৃদের পরপর কথার উত্তরে মায়া খানিকটা চুপ হয়ে যায়। মায়া যাই বলবে হৃদ তার বিপরীতে উত্তর করছে মায়া যাই বলছে হৃদ তার বিপরীতে উত্তর করছে বলে মায়া মুখে মুখে তর্ক করতে মন চাইল না। কিন্তু সে হৃদের উপর সন্তুষ্টও না। বিগত দিনে যা কিছু হয়েছে সেসব মায়া কখনো ভুলবার নয়। মায়া চাইলেও ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সে সব কোথা থেকে শুরু করবে সেটাই বুঝলো না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়ের কথা থেকে শুরু করা উচিত। তাছাড়া যখন হৃদ মায়ের থেকে সবকিছু শুনতে চাইতো তখন মায়া কিছুই বলেনি। আর এখন হৃদ হয়তো মায়ের থেকে সবকিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়া স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়া দ্বিধায় দ্বিমনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ের অস্বস্তির কারণটা বুঝতে পারল। মায়াকে থামিয়ে দিয়ে বলল, যেটা বলতে এসেছো সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় ক্ষেপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোককে? পিছন ঘুরে শক্ত গলায় বলল মায়া, আমি আপনার মতন লোককে কোনো কিছুরই সাফাই দিতে আসিনি, আর না কখনো দেব। আমি শুধু আম্মুর কথা রক্ষার্থে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। নয়তো আপনি যে অবিশ্বাসে এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তায় এই সম্পর্কে ফুল স্টপ লাগাতাম। সম্পর্কের নিভ বিশ্বাসে চলে। আপনি কখনো আমাকে বিশ্বাস করতে পারেননি। সবসময় আমার দিকে, আমার ভালোবাসার দিকে আঙুল তুলেছেন। আমি বেঈমান, প্রতারক। আমি দুনিয়ার জঘন্যতম নারী, যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলেছে। কথাটা শুনতে যতটা কঠিন লাগে তার থেকে কঠিন হচ্ছেন আপনি। আপনি আমার দিকে একটা আঙুল তুললে বাকি 4টা আঙুল কিন্তু আপনার দিকেই উঠে আসে। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপনার খোঁজেও আমি বেরিয়েছিলাম। আপনার জন্য পাগল আমিই ছিলাম। আপনাকে না দেখে স্বামী হিসেবে আমিই মানতাম। বলতে গেলে এই সম্পর্কে আমি শুরু থেকে শতভাগ দিয়েছিলাম। যে মেয়ে তার স্বামীকে জানে না, কখনো দেখেনি, অপরিচিত একটা মানুষকে শুধু অন্ধের মতো ভালোবেসে গেছে, সেই মেয়ে স্বামীর খোঁজ পাওয়ার পর, স্বামীকে ভালোবাসার পর কিভাবে সে অন্য পুরুষকে বিয়ে করবে, এটা কেন আপনার মনে এলো না? একদিকে আমার একদিকে আমার পরিবার বিয়ের জন্য চাপে ফেলে, অন্যদিকে আপনি বিয়ে করার জন্য আমাকে আঘাত করেছেন। দুদিক থেকেই আমি পাপী, আমি দোষী। আর আপনারা হচ্ছেন মহাবিচারক। কিছু না করেই বারবার আমাকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর আমি আপনার বিরহে মরতে গিয়েছিলাম। কথাটা বলতে বলতে মায়া নতমস্তিষ্কে দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল বিষাক্ত অতীত মনে করে। মায়ের কান্না মায়ের কান্নায় হৃদ স্থির দাঁড়িয়ে, তার হেলদোল নেই। আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে সান্ত্বনা দিতে। বরং হৃদ সেভাবেই হাতের কফির মগটা চেপে দাঁড়িয়ে রইল। মায়া খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। সে ঠিক করেছিল হৃদের সামনে কখনো কাঁদবে না এসব বিষয়ে, কিন্তু তারপরও কেন জানি নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে। নিস্তব্ধতা চাপিয়ে উম, নিস্তব্ধতা চাপিয়ে মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ভাঙা গলায় বলল, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারের কেউ আমার খোঁজ করেনি। এমনি অ্যাক্সিডেন্ট স্পটে আপনার জ্ঞান হারানোর পর আমাকেও আপনার থেকে আলাদা করে দিয়েছিল। শেষবারের জন্য দেখতে পর্যন্ত দেয়নি কেউ আপনাকে। আমার কান্না, আমার চিৎকার, আমার আর্তনাদ শোনার মতন সেদিন কেউ ছিল না আমার পাশে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিলেন, অথচ আমি বেঁচে থেকে হাজারবার মরেছিলাম ক্ষণে ক্ষণে। আমার আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং মানুষ উপহাস করেছিল আমাকে নিয়ে। আমি পাগল, আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম। কিন্তু মানুষের উপহাসের পাগল উপাধি পেতে পেতে মানসিক চাপে পড়ে গেলাম। আপনার অনুপস্থিতিতে সেদিন প্রথমবারের মতন মনে হয়েছিল আমি যাদের আপন মনে করেছিলাম তারা আসলে কেউ আমার ছিল না। আমি বলতে আমার স্বামী ছাড়া সকল সম্পর্কই ঠুনকো ছিল। সবাই আপনার উপস্থিতিতে আমার আপন ছিল। আপনাকে হারিয়ে পাগল প্রায়। তারপরও আমি কারোর সাহায্য পাইনি অবহেলা ছাড়া। আপনার অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপে পড়ে আমার পরিবার। আমাদের বিয়ের খবরটা জেনে আমার পরিবারের তোলপাড় শুরু করে। ঘরে অশান্তি হয়। আরিফ ভাই সবাইকে আমার বিয়ের ব্যাপারটা বোঝাতে চাইলে তারা আমার আর
তারা আমার আর আরিফ ভাইয়ের কাছে আমাদের বিয়ের প্রমাণপত্র চায়, যা আমার আর আরিফ ভাই কারোর কাছেই ছিল না। আরিফ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আসিফ ভাইও জানায় আপনার পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই। আমাদের বিয়ের কাবিননামা, কাজী, এমনকি আমাদের দুজনের একত্রে কোনো ছবি পর্যন্ত আমার পরিবারকে দেখাতে পারিনি বলে তারা মনে করেন আমি আর আরিফ ভাই মিলে সবাইকে মিথ্যা বলছি আমার আপনার সাথে বিয়ে হয়েছে এটা বলে। তারা কেউ আমাদের কথা বিশ্বাস করছিল না। এটা নিয়ে রোজ অশান্তি শুরু হয় আমাদের ঘরে। একদিকে আপনাকে হারিয়ে দিশেহারা অবস্থা আমার, অন্যদিকে সপ্তাহের পর সপ্তাহ অসুস্থ হয়ে থাকতে হতো আমাকে হসপিটালের বেডে। তারপর আমার তারপর আবার আমাদের এলাকায় রটে গেল আমি আমার আপুর বড়লোক ভাসুরের প্রেমে পাগল হয়ে হসপিটালে পড়ে থাকি। চারপাশে আমার পাগল হওয়ার বদনাম রটল। সেজন্যই আমার পরিবার চাইতো এই বদনামের হাত থেকে আমাকে বাঁচাতে তারা দ্রুত আমাকে বিয়ে দিয়ে দিবে। নতুন জায়গা কিংবা স্বামীর সঙ্গ পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব, এমনটাই তাদের ধারণা ছিল। কিন্তু বিয়ের জন্য আমি বা আরিফ ভাই রাজি হচ্ছিলাম না বলে আমাকে নিয়ে ঘরে আরও অশান্তি বাড়ল। আরিফ ভাই বাসায় থাকলে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু আরিফ ভাই বাসায় না থাকলে সবাই আমাকে যা তা শোনাতো। এই নিয়ে এই নিয়ে আমার ফুপিদের হাতে বেশ কয়েকবার মারও খেয়েছিলাম আমি। কেন আপনাকে ভুলতে পারছি না তা নিয়ে। আপনার বিরহে দিন দিন মানসিক চাপে পড়ছিলাম। অন্যদিকে আপনার পরিবারের কারোর খোঁজ পাচ্ছিলাম না যে আমাকে এসব থেকে বের করবে। আমি নিঃসঙ্গ একা হয়ে গেলাম। এর মধ্যে আরিফ ভাইকে হঠাৎ করে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া যেতে হলো। ভাইয়ের অনুপস্থিতিতে আমার উপর চাপ বাড়লো। আমার ফুপিরা আর কাকারা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে আমাকে বিয়ে দিয়ে দেবেন। হলো তাই। আমাকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। চেয়ারম্যান পরিবারের শুধু আমার অসুস্থতার বিষয়টা ছাড়া সব কিছু লুকানো হলো। এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো। বিয়ের বাজারও করা হলো সেই রাতেই। পরদিন আমার বিয়ে। আমার অবস্থা এমন ছিল যে আমি আপনার বউ হয়ে বেঁচে থাকতে না পারলে মরে যাব। তারপরও আপনার বউ হয়েই থাকবো, অন্য কাউকে বিয়ে করব না। তাই সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাসায় যত ধরনের ওষুধ ছিল সব কিছু একত্রে করলাম। আমার ওষুধ থেকে ধরে বাবার ফুপিদের সবার ওষুধ নিয়ে প্রায় ৩০০-র মতো ট্যাবলেট একত্রে খেতে গিয়ে আমার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায়। তিনি হইচই করে চিৎকার করে বাসার সবাইকে একত্রে করেন রাত ২টোয়। রাগে যে দেশ সেদিন সেদিন রাতে আবারও ফুপিদের হাতে মার খেলাম। সবসময় আমার গায়ে জ্বর থাকতো। সেদিন রাতে ওনাদের হাতে মার খেয়ে রক্তবমি করে জ্ঞান হারিয়ে ফেলি। আম্মু, জুই, রাফা, ছোট চাচি অনেক জোরাজুরি করে সেদিন ফুপিদের থামিয়ে আমাকে নিয়ে গ্রামের একটা হসপিটালে যায়। ৭ ঘন্টা হসপিটালে রাখার পর পরদিন সকাল ১১টার দিকে আমাকে আবারও বাসায় আনা হয় বরযাত্রী আসার আগে। আমার আব্বু, কাকা, ফুপিরা মনে করেছিল আমি বিয়ে করতে চাই না বলে বারবার নাটক করছিলাম জ্ঞান হারানোর। অথচ তাদের আঘাতে আমার ব্রেনে চাপ পড়ে, গায়ের জ্বর বাড়লো। আমার শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় বিয়ের দিন প্রায় অচেতন অবস্থায় ছিলাম। যে যা বলছিল আমি কঠোর পুতুলের মতো সরি যে যা বলছিল আমি কাঠের পুতুলের মতো সেটাই করছিলাম। আর এই সবটাতে রাফা আমার পাশে ছিল বিশ্বস্ত বন্ধুর মতন। জুইকে ওর বাবা আর ফুপিরা আমার আশেপাশে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে ও আমার বিয়েতে বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য। কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও আমি আশা ছাড়িনি। ভেবেছিলাম বিয়ের আসরে নাদিম ভাইকে বলবো আমি এই বিয়েতে রাজি না, আমি বিবাহিত। এটা জেনেও আমার পরিবার জোর করে ওনার সাথে আমাকে বিয়েটা দিচ্ছেন, উনি যেন চলে যান। আমার শেষ চেষ্টা এটাই হতো। কিন্তু রাফা আমাকে তেমন কিছুই করতে দিল না, কারণ ও শুরু থেকে সবটা দেখছিল। ও বুঝতে পেরেছিল আমি এমন কিছু করলে হয়তো ফুপিরা আমাকে আরও আঘাত করবে। সেজন্য রাফা তখন আমাকে আশ্বস্ত করে এটা বলো যে ও সব সামলে নেবে, আমি যেন চুপ থাকি। দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিলেও রাফা আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করলো। সেই সময় পথহারা পথিকের মতন রাফার কথাই মেনে নিলাম আমি। আমাকে বিয়ের শাড়ি গহনা পরানো হলেও আমি বিয়ের কবুল বলিনি, কারণ সেই সময় আমি রাফাকে জড়িয়েছিলাম অসুস্থতায়। আশেপাশের অনেক মানুষ থাকলেও আমি রাফাকে ছাড়ছিলাম না, আর না রাফা আমাকে ছাড়ছিল। মূলত বিয়ে পড়ানোর সময় আমার তেমন হুঁশ ছিল না, তবে আমার কানে এসেছিল কারোর কবুল বলার শব্দটা। সেদিন রাফা কি করেছিল, আমার জায়গায় কে কবুল বলেছে আমি তাও জানি না। নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল তাও বলতে পারি না।
কারণ আমি হুঁশে ফিরি বিয়ের প্রায় ঘন্টা দেড়েক পরে। আমাকে যখন নাদিম ভাইয়ের হাতে সঁপে দিচ্ছিল তখন আমার হুঁশ আসে। রাফা আমাকে আগেই সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে ঝামেলা না করতে। কারণ এতগুলো মানুষের সাথে আমার ঝামেলা করে কারণ এতগুলো মানুষের সাথে আমরা ঝামেলা করে পেরে উঠবো না তাই। তাছাড়া যেহেতু সবাই জানে নাদিম ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে, সেজন্য আমিও চুপ ছিলাম। কারণ আমি আর রাফা জানতাম আসলে বিয়েটা হয়নি। এবার কার সাথে বিয়েটা হয়েছে সেটা রাফা জানে। আমি শুধু রাফার ভরসায় ছিলাম, রাফা আমাকে এসব থেকে বাঁচাবে বলে। আমাদের ধারণা ছিল আমরা আমার পরিবারের থেকে দূরে গেলে সুযোগ করে নাদিম ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। উনি ভালো মানুষ, নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কিন্তু পথে মধ্যে কোথা থেকে আপনি লোক নিয়ে আমাদের উপর রাস্তায় হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, বরযাত্রী পেটালেন, নাদিম ভাইকেও মারলেন, আমাকেও আঘাত করলেন, জুয়ের বাবাকে আঘাত করলেন। সবচেয়ে বেশি যেটা হিট করেছে আমাকে সেটা হলো আপনি আমাকে মিথ্যা অপবাদ দিলেন, সম্পর্ক ছিন্ন করলেন, একটাবার আমার দিকটা শুনতে চাইলেন না, আমাকে বিশ্বাস করলেন না, ঝড়ের বেগে এলেন, সব কিছু তছনছ করে আবার চলে গেলেন আমাকে একা রেখে। আপনার অনুপস্থিতিতে আমি তাও লড়ছিলাম। কিন্তু আপনার অবিশ্বাসে অপবাদে মনে হলো আমি মিথ্যা একটা সম্পর্কের পিছনে ছুটছি। আমার এত লড়াই, এত যুদ্ধ করা সবকিছুই এক মুহূর্তের জন্য মিথ্যা হয়ে গেল। যখন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন তখন আমি আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছিল আমি শেষ, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমি ব্যর্থ, আমার সব সম্পর্ক ব্যর্থ। আমার মতন মানুষ বলে আমি পাগল, আসলেই আমি পাগল, আমি কারোর যোগ্য না। তারপর থেকে সবটা আপনার চোখের সামনে, সবার অবহেলা মেনে নিয়েছিলাম, আপনার ফেরার আশায় ছিলাম। কিন্তু আপনি ফিরেও যখন সবার মতন একই আচরণ করলেন সেটা আর সহ্য হয়নি আমার। আমাকে মানসিক রোগী থেকে পুরো পাগল বানিয়েছেন আপনি। সেদিন যদি আপনার মা আমাকে নিয়ে না যেত তাহলে হয়তো আজও আপনি আমাকে অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখতেন। আপনার অবহেলায় আজ আমার মনেও আপনার জন্য তীব্র অনীহা জন্ম নিয়েছে। আমার আপনাকে ছাড়াও চলবে। পাগল থেকে যখন সুস্থ হতে পেরেছি তাহলে বাকিটা জীবনও আমার আপনাকে ছাড়া চলবে। আপনার আপনার ঠুনকো লোক দেখানো ভালোবাসার আমার প্রয়োজন নেই। আপনার মতন স্বার্থপর মানুষ আমার জীবনে না হলেও চলবে। মায়ের দীর্ঘ কথায় হৃদ টু শব্দটি পর্যন্ত করল না। মায়ের দীর্ঘ কথায় হৃদ শব্দটি পর্যন্ত করল না। মায়া আবছালোয় অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে। আলোর বিপরীত হওয়ায় মায়া বুঝলো না হৃদের মনোভাব। মায়ের লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনালো। হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাহর করতে না পেরে মায়া পুনরায় একইভাবে বলল, মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায়। আমাদের সম্পর্কে বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে। খালি ঘরটার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার মাও তো অবিশ্বাসে ঘর না বেঁধে একা জীবন পার করেছেন। আমি পারবো ওনার মতো করে একা থাকতে। আপনি আমাকে ছেড়ে দিন। মায়ের বাকি কথা শেষ করার আগেই দীর্ঘ সময়ের নীরবতা ভাঙল। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতের কফির মগটা ফ্লোরে পড়ে। মায়া ভয়ে দু কদম পিছিয়ে যেতেই হৃদ হুঙ্কার ছাড়ার মতন গর্জে উঠে বলল, সামনে থেকে যা হৃদ। হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল, যাবই তো। আপনার মতন লোকের সামনে থাকার কোনো ইচ্ছা নেই আমার। আমি কালই চলে যাব আম্মুর কাছে, ঢাকাতে। মায়া তেজ দেখিয়ে হনহন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায়। হৃদের তোলপাড়ে মায়াও ভয় পেল। এগিয়ে গিয়ে হৃদের কাছে না গিয়ে জেদ দেখিয়ে শুয়ে পড়ল বিছানায়। দীর্ঘ মনোমালিন্যে মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠল। একটা সময় হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল। পরিবেশ শীতল হলো। অন্ধকার ঘরে মায়ার নাক টানার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না। মায়া বুঝতে পারল হৃদ মায়ের শেষ কথাগুলো শুনে হয়তো ক্ষেপে গেছে। হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল ছাড়াছাড়ির শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে। অথচ মায়ার রাগের বশে হৃদকে বারবার ছাড়াছাড়ির হুমকি পর্যন্ত দিয়ে এলো। বেশ করেছে মায়া ছাড়াছাড়ির কথা বলেছে, এই লোক এটারই প্রাপ্য। মায়া এই লোকের সঙ্গে কখনো সংসার বাঁধবে না।
কাল কেউ মায়াকে নিয়ে না গেলে মায়া একেই চলে যাবে ঢাকা। তারপর ওই লোকের সঙ্গে এক ঘরে থাকবে না। মায়ের দীর্ঘ পোপানিতে ঘুম ধরছে না। ভিতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে। এর মধ্যে হঠাৎ হৃদ ধূপ করে শুয়ে পড়ল বিছানায়। এতে মায়ার শরীর ঝাঁকিয়ে উঠল বিছানার কম্পনে। মায়া হৃদকে এড়াতে চেয়ে আরও চেপে গেল বিছানার পাশে। শরীর শরীর বটে কুঁজো হয়ে যেতেই হঠাৎ হৃদ ঝটকা মেরে টানল মায়াকে। মায়ের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্রতর ছটফট করলো মায়া হৃদকে ছাড়াতে চেয়ে। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, ছুবেন না আপনি আমাকে, আমি থাকবো না আপনার সাথে, ছাড়ুন। হৃদ পিছন থেকে মায়াকে দুহাতে জাপটে জড়িয়ে মায়ের দুপা বাঁধল নিজের পায়ে। মায়ের মাথায় মায়ের মাথায় গাল চেপে স্পষ্ট স্বরে আওড়ালো, দীর্ঘদিনের নির্ঘুম আমি বউ, আমাকে একটু ঘুমাতে দে। তোর বিরহে পাগল আমিও হয়েছি, তোর অসুখ আমাকেও ছুঁয়েছে, ভেতরটা পুড়ে ছারখার হয়েছে, এবার একটু শান্তি দে। আচ্ছা, এখন হচ্ছে প্লট চেঞ্জ হয়ে গেছে, তো আমরা আবার অন্য প্লটে চলে গেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। একটা সুন্দর সকালের সূচনা। বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না। মাথা তুলে পাশের খালি জায়গাটা খালি দেখে উঠে বসলো মায়া। গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জড়াতে জড়াতে খালি পায়ে নামলো মেঝেতে। দেয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টাও দেখে নিল, সকাল ৮টা ২৩। কাল এসেছে পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি। বাড়ির বউ এত বেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকটু দেখায়। যদিও মায়াকে বলার মতো কেউ নেই, তারপরও মায়ের উচিত অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া। মায়া দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে নামতেই চোখে পড়ল ডাইনিংয়ে বসা রাদিফ, আরাফ খান আর নিহাল খানকে। সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করলো নিচে নামতে। হেনা খান দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়াচ্ছেন, আবার কিচেন হতে এটা সেটা এগিয়েও আনছেন। তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না। চঞ্চল রাদিফ খেতে খেতে দেখলো মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে। খাওয়া বন্ধ করে তক্ষুনি ডাকলো মায়াকে, ভাবি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাদের সাথে বসে নাস্তা করুন। রাদিফের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতেই মায়া জড়তায় সিটিয়ে মাথার কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতন ডাকলো, হেনা খান, এদিকে আয় মায়া, নাস্তা করবি, তোর ওষুধ আছে, আয় তাড়াতাড়ি। মায়া জড়তায় পা ফেলে সেদিকে এগোলো। মায়া অন্য একটা খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরাফ খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন, তুমি আমার পাশে বসো মায়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে, বসো বসো। মায়া জড়তার পায়ে এগিয়ে এসে আরাফ খানের পাশের চেয়ারটায় বসতেই গম্ভীর মুখ খুললেন নেহাল খান। তিনি মায়ার উদ্দেশ্যে বললেন, কেমন আছেন আম্মু, আপনার শরীর ভালো আছে? মায়া জড়তায় সিটিয়ে মিহিস্বরে বলল, জি আব্বু, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছেন ভালো, তবে রাতে আপনার অপেক্ষায় ছিলাম, শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন, মাথা ব্যথা কমেছে আপনার? মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়নি, সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না। স্বামীর উপর রাগ থেকে মায়া রাতে কারোর সাথে দেখা বা কথা বলেনি। মায়া মনে মনে বেশ অনুতপ্ত হতো রাতের ব্যাপারটায়। তবে মায়া রাতে অসুস্থ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু নিহাল খান যখন বলেছেন মায়া অসুস্থ, ওর মাথা ব্যথা ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ের ব্যাপারে এটাই বলেছেন। মায়া জড়তা নিয়ে বলল, জি। নিহাল খানের খাওয়া শেষ। তিনি পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ের উদ্দেশ্যে বললেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। জি বলুন। নিহাল খান সময় নিয়ে মায়ের উদ্দেশ্যে গুছিয়ে বলল, আসলে আমি এবং আমার পরিবারের সকলেই অনেক অনুতপ্ত আপনার প্রতি। আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই লজ্জিত। সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম সেই সময়, সেজন্য আপনার খেয়াল করতে পারিনি আমরা। ছেলের বুক ভরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল। কি করব, কি করা উচিত, তখন ওই মুহূর্তে সব ভুলে শুধু ছেলের জন্য পাগল ছিলাম। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনি এতটা ভুক্তভোগী হবেন। নিহাল খানের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দিবে।
মায়া কি ওর শ্বশুরের কথাই ঠিক আছে বলবে নাকি চুপ থাকবে? মায়াকে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁসফাঁস করতে দেখে নিহাল খান মায়ার ভেতরের অবস্থা বুঝে তিনি বললেন, সমস্যা নেই আম্মু, আপনার কিছু বলতে হবে না। তবে কথা দিচ্ছি, আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই খেয়ালও রাখবো আমরা। আপনি আমাদের উপর শেষবারের মতন বিশ্বাস করতে পারেন। কথাগুলো শেষ করে তিনি খাবার শেষ করে উঠে গেলেন বাইরে। বাইরে লোকদের ভিড় জমেছে, তাদের নিয়ে তিনি সমাবেশে বের হবেন। আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনার। নিহাল খান চলে যেতেই ওনার কানে এলো রাদিফের কথা। রাদিফ মায়ের উদ্দেশ্যে বলছে, ভাবি সকাল থেকে আম্মু আপনার খোঁজে 10 বারের বেশি ফোন দিয়েছেন আমাকে। এতবার তো আম্মু আমাদের খোঁজও এতবার তো আম্মু আমাদের খোঁজেও ফোন দেয় না, যতটা আপনার খেয়ালে দেয়। ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আমাদের থেকে আম্মু আপনার চিন্তা বেশি করে। আপনি আমাদের বোন হলে আরও ভালো হতো ভাবি। অনেক আদরে থাকতেন আপনি। হৃদ ভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলেও আমি আর আব্বু কিন্তু আপনাকে অনেক আদর করতাম ভাবি। হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই। বিষয়টা মজার না? কথাগুলো বলেই রাদিফ জিভ কামড় দেওয়ার মতন করে নিজের কথাটা নিয়ে নিজেই সংশোধন করে বলল, সরি সরি ভাবি, ভুল বলেছি। হৃদ ভাইকে আপনি ভাই বলতে পারবেন না। হৃদ ভাই আপনার জন্য যে পাগল মানুষ, আল্লাহ! ভাই যদি শুনে আমি আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখেছি, তাহলে আমার রক্ষা নেই। আপ কথাটা আর বলতে পারেনি, তার আগেই আউট এই কথাটা হৃদের কানে আসে। হৃদের গম্ভীর গলার ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তাকালো রাদিফ। হৃদকে চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো হৃদ রাদিফের কথাগুলো শুনেছে এতক্ষণ। রাদিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বোকার মতন হেসে বলল, আরে ভাই কোনো দোষ নেই এগুলো আমার কোনো দোষ নেই এতে, বুঝলে? এসবে ভাবি আমাকে বলল ওনার নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল, অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্টেড সেটা উনি বোঝে না। তুমি একটু বুঝিয়ে বলো তো, এমন দুষ্টু ইচ্ছা যেন ভাবি না রাখে। তুমি তাতে কষ্ট পাও। রাদীপ দুষ্টু হেসে চলে যেতেই হৃদ মায়ার দিকে তাকালো। মায়া হাঁ করে রাদিফের দিকেই তাকিয়েছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলে রাদিফ। রাদিফ চলে যেতেই মায়া দৃষ্টি ঘোরাতে গিয়ে হৃদের সঙ্গে চোখাচোখি হতেই মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নতমস্তিষ্কে বসে পড়ল চেয়ারে। হৃদ মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে মায়ার পাশের খালি চেয়ারটায় বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরাফ খান। তিনি হৃদকে নিজের পাশের চেয়ারটায় বসতে বললে হৃদ অগ্রাহ্য করে মায়ার পাশের চেয়ারটায় বসে পড়ল। আরাফ খান চেয়েছিল তিনি হৃদ ও মায়ার মধ্যখানে বসতে, কিন্তু হৃদ সেই সুযোগ না দিয়ে মায়াকে মধ্যস্থ রেখে বসতে বসতে বলল, তোমার খাওয়া শেষ হলে উঠে যাও দাদা ভাই, আমার প্রাইভেসি লাগবে। আরাফ খানের খাওয়ার পর্বটা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি খালি কাপের চা নিয়ে বসেছিলেন মূলত মায়ের সাথে আড্ডা জমাবেন বলে। কিন্তু আরাফ খানকে চলে যেতে বললে তিনি খানিকটা বিরক্ত গলায় বলল, তুই রুমে কি এমন তুই রুমে কি এমন করতে পারিস না যে তোর বউ নিয়ে ডাইনিংয়েও প্রাইভেসি লাগবে? আরাফ খানের কথায় হৃদয় একইভাবে উত্তর দিয়ে বলল, তুমি যা তুমি যা বুড়ো বয়সে রুমে করতে পারো না, আমি তাই করি। হৃদের হেয়ালিপূর্ণ কথায় ক্ষেপে উঠলেন আরাফ খান। ওনাকে কেউ বুড়ো বললে বেজায় চটে যান তিনি। রেগেমেগে হৃদকে শুধালেন, বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। হৃদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ের নাস্তার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আচ্ছা। এই আচ্ছা কি? হ্যাঁ, ওকে। পরপর হৃদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি হৃদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যা বললি কেন? যে আমার বুক ব্যথা হয়েছিল কাল, আমার প্রাইভেসি দরকার ছিল তাই বলেছি। হৃদের কথায় আরাফ খান অবাক সুরে বলল, তোর প্রাইভেসির জন্য আমাকে হার্টের রোগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে কি করিস বলতো? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, বউকে সময় দেই। হৃদের কথায় আরাফ খান খোঁচা মারার মতন করে বলল, বউকে এত সময় দিয়ে করিস কি? তোর বাপ
তো আর হতে শুনলাম না। আবার চাস প্রাইভেসি। তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনো একটারও হতে পারলি না। হৃদ মায়ের প্লেটে রুটি তুলে দিতে দিতে বলল, আমার বউ ছোট, তোমার মতন বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টে কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টার বাপ হতে পেরেছিলে। আমার মতো তাগড়া যুবক হলে নিশ্চয়ই এতদিনে খানবাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। হৃদের কথায় আরাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন? উনি এক ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেই সময় তিনি এক হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না। তাই বলে হৃদ ওনার সুন্দরী বউকে বুড়ো আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান হৃদের কথায় রেগে চলে যেতে যেতে বললেন, তুই আর তুই আর তোর বাপ পুষ্টিহীন রোগী। আমি তো তাও টেনে টুনে 4 সন্তানের বাপ হয়েছি। তোর বাপের তো তার মুরদও নেই। দুটোতেই সে ক্লান্ত হয়ে ইতি টেনেছে, বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙুল তুলতে। তোরা বাপ ছেলে মিলেও তো আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো। যা। পরপর কথাগুলো বলি আরাফ খান লাঠি হাতে বেরিয়ে যান। এখানে থাকলে যে হৃদের সঙ্গে কথায় পারবেন না তা তিনি বেশ জানেন। সেজন্য হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হয়ে যেতেই মায়া হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের হৃদ আর আরাফ খানের মাঝে এতক্ষণ মায়া ছিল নীরব দর্শক। লজ্জায় মুখ থমথমে হয়ে আছে মায়ার। ও হৃদকে এড়িয়ে চলে যেতে চাইলে হৃদ পেছন থেকে মায়ার চুলের বেনি টেনে ধরতেই মায়া মৃদুস্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ের বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসাতে বসাতে বলল, হৃদ আমার একই কথা বারবার বলতে ভালো লাগে না। রাতের বিষয়টা ছেড়ে দিলেও যে এখন তোমাকে ছেড়ে দিব বিষয়টা এমন নয়। আমার তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারাইনি কখনো। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনো আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারোর কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসার পেছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতি না থাকতো তাহলে আমার মা কেন? দুনিয়ার কারোর ক্ষমতা নেই হৃদ খানের বাড়িতে তোমাকে রাখার। সবকিছু একতরফা দেখতে নেই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না। আমার হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়া মাঝে ফোড়ন কেটে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝলো। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালে থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে, কিন্তু মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে। হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এটা নিয়ে। তাই আজ মায়ার কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইলো, কিন্তু হৃদ মায়ার কথায় বিরক্তি চোখে তাকালো মায়ার দিকে। মায়ার চুল ছেড়ে দিতে দিতে বলল, না, বাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবার উঠে চলে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠীও থাকবে, বেয়াদব। ঠিক আছে, যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে, তারাই আপনার সাথে সংসার করবে নে। আমি পারবো না। হৃদ ধমকে বলল, হৃদ। হৃদের ধমকে মায়া হাত গুটিয়ে চুপ করে বসলো। হৃদ নিজের রাগ চেপে মায়ার প্লেটে খাবার তুলে দিতে মায়া পিঠ বেঁকে বসলো খাবে না বলে। হৃদ মায়ার কাঁধে হাত রাখতেই মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনে কারোর এসব রাগ সহ্য করেছে কিনা সন্দেহ। অথচ অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে যা না করেছে তা আজ করতে হচ্ছে। হৃদ পুনরায় মায়ের কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ খেপে যায়। শক্ত হাতে মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে রাগান্বিত গলায় বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না।
কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এই বাড়িতে এনে দিন, আম্মু তো এই বাড়িরই বউ। আপনারা কেন আম্মুকে এই বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্য করে বলল, আমি এসব স্পর্শকাতর বিষয়ে জড়াবো না হৃদ। আমাকে এসব স্পর্শকাতর বিষয়ে জড়াবে না হৃদ। আম্মু আব্বুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা তাদের জীবনের সঙ্গে কি করবে সেটা তাদের একান্ত বিষয়। এত বছরেও যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে সেসবে জড়াতে চাচ্ছি না। আমার এমনিতেও কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ না। আমার মনে হয় আম্মুরও পছন্দ হবে না ওনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা নিয়ে। তুমি এসবের থেকে দূরে থাকো হৃদ। আমি নতুন ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করলো না, কারণ হৃদ আর সুফিয়া খান দুজন একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না তারা। তবে মায়া এতদিনে বেশ করে সুফিয়া খানকে চিনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের। উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটা মানুষকে। হৃদ বা সুফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারে না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেয় সারা জীবন আগলে রাখার মতন গুণ তাদের আছে। সেজন্য মায়ের ধারণা সুফিয়া খান নিহাল খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুজন দুজনকে ভালোবাসেন। নয়তো বিচ্ছেদের এত বছর পরও কেউ কাউকে ডিভোর্স দিচ্ছে না। ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছেন না। মায়ের ধারণা, যদি কোনো রকমের ওর শ্বশুর শাশুড়িকে একত্রে এক ছাদের নিচে আনা যায়, তাহলে নিশ্চয়ই তারা তাদের মনোমালিন্য পেছনে ফেলে কথা বলার একটা সুযোগ দেবেন দুজন দুজনকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সুফিয়া খান যে মানুষ জীবনেও কারোর কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল শ্বশুর নিহাল খান। উনি খুবই নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবে সুফিয়া খানের বাড়ি অবধি কয়েকদিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো। কিন্তু মায়া ওর শ্বশুরকে শাশুড়ির বাড়িতে পাঠানোর মতো এই অসম্ভব কাজটা কিভাবে করবে? মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হৃদ মায়ের মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো রুটি ধরতেই সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগেই মায়া হৃদের উপর চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতটালো ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোনের খোঁজ না পেয়ে মায়া অধৈর্য হয়ে পুনরায় হৃদকে শুধালো, আপনার ফোন কোথায়? হৃদের বাম পাশে ডাইনিংয়ের উপর রাখা ছিল ফোনটি, ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না খুঁজে হৃদের উপর তল্লাশি করলো। হৃদ পুনরায় মায়ের মুখে খাবার তুলে দিতে দিতে বাম হাতে নিজের ফোনটি মায়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তুমি আমার হয়ে থেকো হৃদ, গোটা দুনিয়া আমি তোমার করে দেব। এতটুকু বলা শেষ হয়েছে, তারপরে হচ্ছে প্লট আবার চেঞ্জ হয়েছে, এখন আবার অন্য প্লটে চলে গেছি। সবাই মনোযোগ দিয়ে শুনেন। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। মস্ত বড় আকাশে থালার মতন চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরণী। রাত 10:17। জুই গ্রিলের মাথা ঠেকিয়ে সেই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে। মনের উথাল পাথালে অসংখ্য কথা তীরের মতো বিচ্ছে বুকে। আজ গত 1 সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে পরিবার থেকে দূরে। এর মাঝে জুই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুইয়ের উপর রেগে আছে। এমন পরিস্থিতিতে জুই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুইয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুইয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলে আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় ডুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতেই জুইয়ের ফোঁপানোর শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতের ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুইয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল, আপনি কাঁদছেন কেন জুই, কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুইয়ের কান্না বাড়ল। দুহাতে আয়নের পিঠে জড়িয়ে বুকে মুখ লোকাতে লোকাতে টুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব? জুইয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। এই আজ নতুন নয়, এই আজ নতুন নয়। জুই যবে থেকে বাসায় এসেছে তখন থেকে জুই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না।
তাছাড়া আয়নও ভাবেনি জুঁইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুঁইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুঁইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুঁই, আমি সব কিছু ঠিক করে দিব। আমার পরিবার এই মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে। তখন আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমি ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুঁই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতার বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন। উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না নিজে থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারোর কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন। আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুজনের একইভাবে কাটলো। হঠাৎ জুঁইয়ের হুঁশ ফিরতেই সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুঁই, আজকে আমি আপনার সাথে থাকি। জুঁই আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, না প্লিজ জুঁই, না করবেন না। আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুঁই অবুঝ গলায় শুধালো আয়নকে, মানে? হ্যাঁ জুঁই, আমি দূরের জিনিসটা একদম দেখতে পাই না। সেজন্য ডক্টর বলেছে আমাকে বউয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথার মানে জুঁই বুঝতে পেরে জুঁই দুহাত বুকে বাঁধতে বাঁধতে বলল, তার ডাক্তার আর কি বলেছে আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে। আপনাকে বেশি বেশি সময় দিতে। রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুঁইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুঁই চলে যেতে যেতে বলল, যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুঁই আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুঁইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুঁই। এমনি আমার চোখে সমস্যা, দূরের জিনিসটা দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুঁই। এর থেকে বরং এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত চুমু খান, যেন আমার সকল অপুষ্টিহীনতা চলে যায়। জুই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মুচড়ামুচড়ি করে আয়ন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব। আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাতে জুঁইকে জড়িয়ে অপর হাতে জুঁইয়ের গালে স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রামে আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রামে। তারপরও আজ আমাকে বাধা দেবেন না জুঁই, প্লিজ। এখন আবার হচ্ছে প্লট চেঞ্জ হয়েছে। আমরা আবার অন্য প্লটে চলে আসছি। একটু মনোযোগ দিয়ে শুই নেন। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করেছে ঘর জুড়ে। হাতে হৃদের ফোন। এটা সকালে নিয়েছিল, তখন থেকে এটা মায়ের কাছেই আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে। এক, রাফার সঙ্গে যোগাযোগ করেছে। দ্বিতীয়ত নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ের নাম্বারে, কিন্তু রেহেনা বেগমের নাম্বারটা বারবারই বন্ধ বলছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে। মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসেন, তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ার মা কেমন আছে সেটাই জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়ার ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ের কথা হয়েছে। মায়ার এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরও মায়া এই অসাধ্য কাজটা সাধন করতে চায়। মায়ার রুম জুড়ে পায়চারি করার মধ্যেই হৃদ ঘরে ঢুকলো। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতন দেখাতেই হৃদ ঘরে আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির থ্রি পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তিমাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল,
আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, কাছে এসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। হৃদ মায়ের নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ের উপর। ঠান্ডা গলায় বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে। বলল, আমি? হুম। হৃদের সেই অপরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তায় হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতেই মায়ের চোখে পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটা। হাত কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটসেটে মাংসপেশির শক্ত দেহটা। মায়া হতবাক হতবুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বোলাতে বোলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব। আপনার শরীর এত শক্ত কেন? মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে, ওষুধ? কিসের ওষুধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতে টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝলো না মায়ার কান্নার কারণটা। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো দুহাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করলো মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁয়ে দিতেই হৃদ খানিকটা শক খেলো। মায়া হাইটে ছোট হওয়ায় দুপায়ের আঙুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ মায়ার শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হটল পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতেই হৃদ থপ করে বিছানায় বসে পড়ল। মায়া হৃদের মুখের উপর ঝুঁকে গেল। দুহাতে হৃদের দুগাল আঁকড়ে এলোমেলো ঠোঁটে হৃদের মুখ ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বুলিয়ে ডুকরে কেঁদে উঠল দুহাতে হৃদের গলা জড়িয়ে। হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠল, আপনাকে ছাড়া আমি বাঁচব না নেতা সাহেব, সত্যিই বাঁচব না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। আচ্ছা, এখান থেকে কিন্তু প্লট আবার চেঞ্জ হয়েছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নেন। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর 12টা পেরিয়ে 1টার ঘর। তপ্ত রোদে খাখা করছে ধরণী। মায়া ওড়নার আঁচলে গলার ঘামটুকু মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমে অতিষ্ঠ গরমে শরীর জ্বালা করছে। আচ্ছা, এখানে ভুল লিখছে, এখানে লেখাটা হবে অতিরিক্ত গরমে শরীর জ্বালা করছে। এই অসময়ে রিকশার আশায় এদিক সেদিক তাকালো মায়া। গায়ে সাদামাত্রা একটা 3 পিস জড়ানো, মুখে ওয়ান টাইম মাস্ক, হাতের পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘোমটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করলো। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়ার রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কি হতে পারে, সেজন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিকশার দেখা পেল। তপ্ত রোদে রিকশায় চড়ে বসতে বসতে মায়া আশেপাশে বেশ পরিচিত ছেলেপেলেদের দেখা পেল। এরা হৃদের লোক, সেটা মায়া জানে। মায়ের শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলেপেলেগুলো দলবদ্ধ হয়ে। সেজন্য মায়া রিকশার হুড তুলে নিজেকে আড়াল করলো। গায়ের ওড়নাটা পেঁচিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করলো। হৃদের অনুপস্থিতিতে মায়া খানবাড়ি থেকে বেরিয়েছে সেটা কেউ জানে না।
জানলে অবশ্যই মায়াকে বের হতে দিত না কেউ, কারণ হৃদের কঠোর নিষেধ আছে মায়ার বাইরে বের হওয়া নিয়ে। কিন্তু মায়া নিজেও কিন্তু মায়া নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়ে খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে। তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়ি থেকে উপস্থিত ছিল না মায়ার বেরিয়ে আসার সময়। হৃদবাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বাইরে ছিল। হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে এসেছে। মায়ের ধারণা বিকালের আগেই সে খান বাড়িতে ফিরে যাবে। যেহেতু হৃদ বাসায় নেই, সেহেতু খানবাড়ির অন্য সদস্যরা মায়ের বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ মায়ের হাতের ব্যাগে থাকা হৃদের ফোনটা বেজে উঠল। মায়া চমকে ওঠার মতন ব্যাগ হতে ফোনটি বের করেই স্ক্রিনে ভাসলো রাফার নামটি। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদের কল ভেবে সে ভয় পেয়েছিল। মায়া কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার স্বর। মায়া, কই তুই? উত্তরে মায়া বলল, এই তো রিকশায় আছি। তুই কোথায়? কলেজে নাকি বাসায়? রাস্তায় আছি, কলেজ হতে বের হয়ে গেছি, ক্লাসে মন বসছে না তাই। মায়া রাফাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাসায় আয়, তোর সাথে সেখানে দেখা হবে। কথাটা বলে মায়া কল কাটতে চাইলে রাফা তৎক্ষণাৎ ডাকলো মায়াকে। বলল, মায়া শোন। বল। শুনছি। রাফা রিনরিনে গলায় বলল, তুই কলেজ গেটের সামনে আসতে পারবি? আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রাফার কথায় মায়া কপাল কুঁচকালো। কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়া হৃদের লোকদের কাছে ধরা পড়ে যাওয়া। মায়া এমনিই লুকিয়ে এসেছে ওই বাড়ির মানুষ থেকে। এখন যদি কোনোভাবে মায়ের খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়া রাফার কথায় তৎক্ষণাৎ নিষেধ করে বলল, আমি ওইখানে যেতে পারবো না রাফা, সমস্যা হবে। তাছাড়া আমি আমার শ্বশুরবাড়ির কাউকে বলে আসিনি, তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি। এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চয়ই কারোর না কারোর চোখে পড়ে যাব। ওনার বিষয়টা ওনার কানে গেলে অনেক রেগে যাবেন উনি। তুই তো জানিস উনি কেমন মানুষ। আমার মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয় সুরে আকুতি করে বলল, প্লিজ মায়া, না করিস না, আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডাকছি, নয়তো ডাকতাম না। আমার তোকে অনেক কিছু বলার আছে, যেটা খানবাড়িতে কিংবা তোদের বাড়িতে বলার মতন পরিবেশ নেই। প্লিজ আয় না জানু, খুব আর্জেন্ট। রাফার আকতিস্বরে মায়া নিষেধ করতে পারল না। মায়ার বিপদে যখন কেউ ছিল না তখন এই রাফা ছিল। আজ রাফার বিপদে মায়া না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে। তাছাড়া মায়া কখনো নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না। এবার যত বিপদে আসুক না কেন, মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা কর, একটু সময় লাগবে আমার আসতে, রিকশায় আছি। আচ্ছা আয়। মায়া কল কেটে হাতের ফোনটার দিকে তাকালো। হৃদ বাড়িতে নেই। গত দুদিন আগে ওই রাতে ঢাকায় গিয়েছিল হৃদ নিজের কোম্পানির তাগিদে। সঙ্গে অবশ্য আসিফও গিয়েছিল, তবে মায়াকে সঙ্গে নেয়নি। চট্টগ্রাম রেখে গিয়েছিল খান বাড়িতে। কথা ছিল হৃদ নিজের কাজ শেষ করে একদিন পর চট্টগ্রামে ফিরে আসবে। অথচ হৃদের ব্যস্ততা গোটা 2 দিন পার হতে চলল, হৃদ চট্টগ্রামে ফিরতে পারছে না। একদিকে নিহাল খানের নির্বাচন, অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততায় দিন যাচ্ছে হৃদের। তাই এই সময় হৃদকে খুঁজে পাওয়া মুশকিল। মায়ের সাথে হৃদের কথা হয়েছিল আরও একদিন আগে, তাও 5 মিনিটের মতো। হৃদ জানিয়েছিল আজ চট্টগ্রামে ফিরবে। মায়ের ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে। সেজন্য মায়া হৃদের চট্টগ্রামে ফেরার আগে একবার রাফার সঙ্গে দেখা করার জন্য মন স্থির করলো। এবার হৃদের অগোচরে আল্লাহ আল্লাহ করে মায়া রাফার সাথে দেখা করে খানবাড়িতে ফিরতে পারলেই হলো। এরপর আর কখনো হৃদকে না জানিয়ে কোথাও যাবে না মায়া, এটাই শেষ। মায়া নিজেকে আড়াল করতে গায়ের ওড়নাটি ভালোভাবে পেঁচালো। নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজ গেটের সম্মুখে পৌঁছাতেই মায়া রিকশা থেকে নামলো। ভাড়া মিটিয়ে ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকাতেই বেশ কিছু পরিচিত মুখ দেখলো আশেপাশে। ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ের ওড়নাটা টানলো। আজ কতদিন পর মায়া আবার নিজের কলেজের গেটে পা রেখেছে। এই কলেজ জুড়ে রয়েছে মায়ের অসংখ্য স্মৃতি। মায়া দীর্ঘশ্বাস ফেলে রাফার খোঁজে সামনে এগোতে চাইলে কেউ ঝড়ের গতিতে মায়াকে চাপটে জড়িয়ে ধরলো। ভয়ার্ত মায়া নিজের তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যেতেই রাফার ফুপানোর শব্দ এলো মায়ের কানে। রাফা বলল, আই মিস ইউ জানু,
অনেক মিস করেছি তোকে। মায়া দুহাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তার বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু ওরা দুজন। মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, রাফা, মানুষ আমাদের দেখছে, ছাড় আমাকে। পরিচিত কারোর চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে। চল অন্য কোথাও গিয়ে বসি আমরা। মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। দুই বান্ধবীর ভালোবাসা বেশ মানুষের দৃষ্টি কেড়েছে। রাফা নিজের চোখ মুছে মায়ের হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল, আমাকে ভুল বুঝিস না মায়া। আমি নিরুপায় হয়ে তোকে এখানে আজ আনতে বাধ্য হয়েছি। তবে বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিছু সত্যের মোকাবিলা আমি একা করতে পারছিলাম না বলে তোকে ডাকলাম। আমার তোর সাহায্যের খুব প্রয়োজন। রাফার কথার মানে মায়া তৎক্ষণাৎ বুঝলো না। কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়া অবুঝ গলায় শুধালো রাফাকে। বলল, কিসের সত্য কিসের ক্ষতির কথা বলছিস তুই আমাকে? কি হয়েছে তোর? আমার কি সাহায্য লাগবে? রাফা মায়াকে নিয়ে রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগোলো। কলেজ রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো। মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকিয়ে উত্তরের আশায়। রাফা রেস্টুরেন্টের ভেতরের দিকে তাকিয়ে মায়ের হাতটা শক্ত করে চেপে পরপর দুটো বড় নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলো। মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে করতে বলল, নাদিম ভাই এসেছেন। মায়া তখনও রাফার কথাটা চট করে বুঝতে পারল না, বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতেই আগের মতন কৌতূহল নিয়ে জানতে চাইল, কোন নাদিম ভাই? কার কথা বলছিস তুই? মায়ের ধারণাতেও ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসবে, তাও আবার রাফা নাদিমকে মায়া অবধি নিয়ে আসবে। রাফার কাজটা মায়ের কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য ছিল। রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল, আশুগঞ্জের নাদিম ভাই, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সেই নাদিম ভাই চট্টগ্রামে এসেছে তোর সাথে দেখা করতে। রাফার কথায় মায়ের আকাশ সমান চমকালো, ভরকালো, উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? মায়ের অবিশ্বাস্য চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ের নিজের দুহাতের মুঠোয় চেপে বলল, প্লিজ জানু, হাইপার হোস না। খুব বিপদে পড়ে তোকে এখানে এনেছি। তুই শুধু একবার আমার সাথে থাক, বাকিটা তুই নিজেই বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকেছি। মায়া উত্তেজিত গলায় নাকচ করে বলল, অসম্ভব। এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা। উনি তোকে, নাদিম ভাইকে কাউকে ছাড়বে না, জানে মেরে ফেলবে সবাইকে। তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে। তুই জেনে শুনে আমার সাথে বেইমানি করেছিস রাফা। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এমনটা না করলেও পারতি। মায়া চলে যেতে চাইলে রাফা দুহাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল, আমার কথাটা শোন প্লিজ, আমি তোকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না, আমাকে ছাড় রাফা। আমার এখানে থাকা মানে সকলের জন্য বিপদ। উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা, প্লিজ আমাকে ছাড়, যেতে দে। রাফা যখন কোনোভাবেই মায়াকে আটকাতে পারছিল না, তখন হুট করেই বলে উঠল, রাফা, আমি নাদিম ভাইকে পছন্দ করি মায়া, প্লিজ আমাকে হেল্প কর। রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতন ধাক্কা খেলো, জোড়াজুড়ি থামিয়ে শক্ট খাওয়ার মতন করে বলল, তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা, তাই না? রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে বলল, না। রাফার কথায় মায়ের ভেতরকার অস্থিরতা বাড়ল। মায়া ফের বলল, না মানে আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে? মায়ের কথায় রাফার ভীষণ কান্না পেল। সে নিজের কান্না আটকাতে চেয়ে রাফা কান্না ভেজা গলায় বলল, আমি ম্যারিড মায়া। রাফার কথায় মুহূর্তেই যেন মায়ার মাথায় চক্কর দিয়ে উঠল। রাফা ম্যারিড মানে? রাফা বিয়ে করে নিল, অথচ মায়া জানে না। আল্লাহ, কখন করলো রাফা এই বিয়ে? রাফা যে বিয়ে করলো সেটা আসিফ ভাই জানে, নাকি আসিফ ভাইয়ের সাথেই রাফার বিয়ে হয়েছে? রাফার যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে হতো তাহলে রাফা কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে? তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে, নাকি একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে? মায়া নিজের চিন্তা ভাবনায় সে নিজেই গোলকধাঁধায় পড়ে গেল। অস্থির উত্তেজিত গলায় মায়া রাফাকে শুধালো, ম্যারিড মানে কাকে বিয়ে করেছিস তুই? তোর জামাইকে? মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না, শুধু মায়ের চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল। রাফার কান্না ভাঙা
সরি রাফার বাঁধভাঙা কান্নায় মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে। শুকনো ঢোক গিলে মায়া ভয়ার্ত মুখে বলল, রাফা তুই আমাকে অন্তত এটা বলিস না যে তুই নাদিম ভাইকে বিয়ে করেছিস, তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম। মায়া তখনও চুপ। মায়া রাফার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো শেষ, রাফা তোর পরিবার জানে তুই যে ম্যারিড, নাদিম ভাইকে বিয়ে করেছিস সেটা? রাফা মাথা নেড়ে অসম্মতি জানালো, যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়েটা সম্পর্কে। মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্নটা করে বলল, আর আসিফ ভাই উনি জানে যে তোর বিয়ে হয়েছে সেটা? রাফা তাতেও অসম্মতি জানালো। আসিফ জানে না বলে মায়া উত্তেজিত ভঙ্গিতে আরও কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠে ভেসে এলো মায়ার কানে, কেমন আছো মায়া? মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখতে পেল মায়াদের থেকে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে থাকতে। নাদিমকে দেখে মায়ের গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে। যদি হৃদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে এসেছে বাড়ি থেকে পালিয়ে, তাহলে আজ মায়ের শেষ রক্ষা হবে না। মায়ার মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে। মায়ের উচিত হয়নি কাউকে না জানিয়ে এখানে আসাটা, বিশেষ করে হৃদকে। মায়া নাদিমের কথায় উত্তর না দিয়ে বরং নিজেই প্রশ্ন করলো, আপনি এখানে কেন এসেছেন ভাইয়া? মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করলো নাদিম, বেশ শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে দেখা করতে। নাদিমের কথায় মায়া শক্ত গলায় বলল, আপনি ভুল করেছেন ভাইয়া, আপনার এখানে আসা উচিত হয়নি, বিশেষ করে আমার মুখোমুখি হওয়া ঠিক হয়নি। আমার স্বামী জানতে মায়ের কথা শেষ করতে না দিয়ে নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল মায়া, সেক্ষেত্রে আমিও তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় বলল, আমার সাথে আপনার কোনো বিয়ে টিয়ে হয়নি, সেদিন আমি কবুল বলিনি। আমি শুরু থেকে হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়া থামে থামে নয়, ওকে থামাতে ও থামতে বাধ্য হয়। মায়া থামে না, ও থামতে বাধ্য হয়, কারণ এর মাঝেই নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল, সেক্ষেত্রে আমিও তোমার। আচ্ছা এই লাইনটা তো পড়ছি, মানে আমি একসাথে অনেকগুলো পার্ট পড়তেছি, তো তো আরেকটা পর্বে চলে আসছি, পরে হচ্ছে মানে সেম লেখাটা আবার আসলে সেম লেখাগুলো আবার চলছিল। তো লাস্টে ছিল ঠিক এরকম যে আমি শুরু থেকে হৃদ খানের বলছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো, অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ার শক্ত চোয়াল, মাস্কের উপরে ভাষা দুটো চোখ নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ার কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ার রাগী চোখের দিকে তাকিয়ে। নাদিম এই প্রথম মায়াকে কোনো কিছুতে রাগান্বিত হতে দেখেছে, নয়তো নাদিমের চেনা সেই অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনো রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সবসময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে। এতকাল সে অপেক্ষায় ছিল মায়ার বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতেও ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারোর ঘরওয়ালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষ হারাতে হবে, তাহলে সে কখনো মায়ের অপেক্ষা নয়, বরং বাল্যবিবাহ করে রাখতো মায়াকে। তীব্র বুকদহনে চোখ ভিজে উঠল নাদিমের। মনের ভেতরকার অদৃশ্য কষ্ট গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই মানুষ বলে, ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ে উভয়েরই সমান ফিল হয়। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিষপান করার মতন নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযম করে নমনীয় দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের দুহাতে সোনার দুটো বালার দিকে। বিবাহিত মেয়েরা এসব সোনার চুড়ি পরে বলে বিবাহিত মেয়েরা এসব সোনার চুড়ি পরে স্বামীর মঙ্গলের জন্য। এই কথার কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের। তবে মায়ের হাতে সোনার বালা, আঙুলের মাঝে ডায়মন্ড রিং দেখে নাদিমের মায়ের মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বোলালো। নাদিম মায়ের পা থেকে মাথা পর্যন্ত এক পলক দৃষ্টি বোলালো। মায়ের ফর্সা পায়ে চকচকে দুটো নূপুরও দেখলো সোনার। স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে। নাদিমও রাখতো যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সে প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করে অবশেষে হারিয়ে ফেললো।
নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে, কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলে কোনো কিছু মিথ্যে হয়ে যাবে না মায়া। তোমার কবুল বলাতে বিয়ে সম্পূর্ণ হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না, বরং আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে। নাদিমের কথা শেষ করার আগেই পুনরায় মায়া তপ্ত আক্রোশ আর মেজাজ দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি। তারপরও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক যদি আমি বিধবাও হতাম, তারপরও আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম। ইহকালে না হোক পরকালে তাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, আর তার অংশীদার আপনাকে কেন এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না। তারপরও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেদিন আমি নয় আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছে। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে, তাহলে রাফার সাথে হয়েছে, আমার সাথে নয়। তাহলে রাফার সাথে হয়েছে, আপনার সাথে নয়। বুঝেছেন আপনি? মায়ের আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো। আজ মায়ের এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত। মায়ের বিশ্বাস, ভরসা সবকিছু নাদিমের জন্য হতো যদি নাদিম আরও আগে মায়াকে নিজের করে নিত। অপেক্ষায় না থেকে। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালে আর যাওয়ার নয়। তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফার সম্পর্কে জানতে চাইল। রাফাকে? কার কথা বলছো তুমি? নাদিমের কথায় রাফা নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বলল, তুই যারে স্বামী মানিস সে তোর নামও জানে না। এই লোককে ভালোবেসে তুই আমার সাথে বেঈমান। মায়ের কথা শেষ করার আগেই ফোরন কাটলো নাদিম। খানিকটা উত্তেজিত গলায় বলল, স্বামী? কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখিয়ে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে কবুল বলেছিল সেদিন। প্রশ্ন যদি আপনার করতেই হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী। আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা। মায়ের কথায় বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে মায়ের সাথে দেখা করতে এসে যে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ের সঙ্গে নাদিমের দেখা করার পেছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরেই ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু হৃদ খানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া নাদিমের বিয়ের পক্ষ থেকে নাদিমের খোঁজ নিত প্রায়ই। এমনকি নাদিমকে হৃদ খান মারার পর প্রায় 20 দিন সে হসপিটালে ছিল। নাদিমের হসপিটালে থাকাকালীন সময়ে রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হসপিটালে। সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা মেসেজ করে খোঁজ খবর নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ের জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির, উত্তেজিত হলো মায়ের কথায়। অধৈর্যের ন্যায় মায়াকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়েতে অন্যজন কবুল বললে বিয়ে কিভাবে হয় মায়া? এটা পাপ। 3 শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে ছিল মায়া। এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললে সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না। এই বিয়ের সম্মতি না আছে ধর্মের, আর না আছে আইনে। বিয়ে শুধু কবুল বলা নয়, এখানে পাশাপাশি আরও অনেক কিছুই থাকে, যার কিছুতেই রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে, তাহলে বিয়ের রেজিস্টার পেপারে কে সাইন করেছিল মায়া? রেজিস্টার পেপার তো তোমার নামে ছিল। আমি এত কিছু জানি না। আমি জানি সেদিন আমি কবুলও বলিনি, রেজিস্টার পেপারে সাইনও করিনি। তুমি না জানলে তো হবে না মায়া। আমার জীবন এলোমেলো করে দিয়ে এখন তুমি সব কিছু থেকে সহজে ছাড়া পেয়ে যাবে তা তো নয়। তোমার অসুস্থতার দোহাই দেওয়ায় আমি বিয়ে করতে বসেছিলাম সেদিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দিব না। নাদিমের কথায় মায়ের রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনার যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, মায়া প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দিব না। সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকে চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে।
তাছাড়া মায়া হৃদকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে। সেজন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইল। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে না চাইলেও সে বুঝবে না। কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নিবে সত্যিটা। মায়া রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ের পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া। আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া। আমার আপনার সাথে কোনো কথা নেই। নাদিম মায়াকে অনুনয় করে বলল, মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত গলায় বলল, আপনি পথ ছাড়বেন ভাইয়া? আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের। নাদিমের কণ্ঠে অনুনয়ের পরবর্তীতে যে নাদিম কণ্ঠে অনুনয়ের পরিবর্তে জেদি সুরে বলল, তুমি কবুল না বললে এই বিয়ে হবে মায়া। ইসলামে মেয়েদের নীরবতাকেও সম্মতির লক্ষণ ধরে নেওয়া হয়। নাদিমের মন গড়া কথায় মায়ার রাগে কটমট করলো। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগেই বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধারাম শব্দে টেবিলের উপর বাড়ি মারতেই আর্তনাদে চিৎকার করলো নাদিম, ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরতেই আহাজারি চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রি করে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর? হৃদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানে মায়া নাই, বারবার মরতে আমার বউয়ের পিছনে আসিস। হৃদ গর্জনে পাশ থেকে চেয়ার উঠলো নাদিমকে মারতে। ততক্ষণে রাফা চিৎকার করে লুটিয়ে বসলো নাদিমের মাথাটা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময়ে স্তব্ধতায় জমে গেল আসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটা আর্তনাদের চিৎকারে যেন আসিফের বুক ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসাবে কোথায় যেন অমিলের দেখা দিল। ভয়ার্ত মায়া দু হাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার উপর উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনের চিৎকারে বলল, হারামির বাচ্চারে মানা করছিলাম আমার বউয়ের পিছনে আসতে, তারপরও আসলো। আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথায় ভয়ার্ত মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ নাদিমকে আর মারবেন না, উনি এমনিতেই অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার হতে এসেছিল। এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছিলাম। প্লিজ ভাইয়া, নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যিই অসুস্থ। প্লিজ ভাইয়া। রাফার হুহু শব্দে রাহার হুহু শব্দের কান্নায় আসিফ পাথরের ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফার আহাজারি চিৎকার করছে। রাফার রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছাতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক, মায়া চায় না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে বলল, ভাই শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন। আপনি নিচতলায় ঝামেলা করলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁত পিষল। দুহাত মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফের থেকে নিজেকে সারাতে বলল, ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতেই হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, বিয়া কইরাও শান্তি নাই। সব হারামির বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পিছনেই আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ের গাল চেপে ধরে দাঁত পিষে বলল, মানা করছিলাম না বাড়ি থেকে বাইর হইতে? তারপরও কেন বের হলি? আমাকে মানুষ মনে হয় না তোর? নাকি স্বামীর থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস? এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আসিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর প্রয়োজন আমার নাই। রোজ একটা কাহিনী, আর আমার ভালো লাগছে না। না থাকবে বউ আর না থাকবে অশান্তি। যা, বের হ আমার জীবন থেকে, বেয়াদব। কথাটা বলে হৃদমায়াকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। যে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক একই রাগের তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট
ঠিক তার মিনিট যেতে না যেতেই রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদিফ। ভাঙচুরার নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝলো রাদিফ। রাদিফ মায়ের পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলোকন করে দীর্ঘ শ্বাস ফেলে আসিফকে বলল, আসিফ ভাই, আপনি ছেলেটিকে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, আমি ভাবিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপলো। রাফার কোল হতে নাদিমকে ওঠাতে গিয়ে দুহাত কাঁপলো আসিফের। অস্থির রাফা আসিফকে দেখলো না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদিফ মায়াকে নিয়ে গাড়িতে বসলো। উদ্দেশ্য মায়াকে খানবাড়িতে নামিয়ে দিয়ে সে পুনরায় এই হসপিটালে ফিরে আসবে, কারণ সকাল হতেই তারা আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকেই চট্টগ্রামে ফিরেছিল, তারপর থেকে হৃদ এখানেই ছিল। মায়ের এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিচ্ছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদীপ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে, কিন্তু রাদীপ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদীপ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তিষ্কের মায়ের দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, আপনি এখানে এসেছিলেন কেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল, আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদিফ মায়ের কথায় বলল, হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। সেজন্য বলবো, প্লিজ আপনি কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। রাদিফ পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগী হলো। তক্ষুনি রাদিফের ফোনে কল আসলো সোফিয়া খানের। রাদিফ ড্রাইভিং অবস্থায় সোফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে ছোট মেসেজ পাঠালো যে সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দিবে। রাদিফের মেসেজ পেয়ে সোফিয়া খানের কল না করায় মায়া সেদিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদিফের উদ্দেশ্যে বলল, ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে। জি অবশ্যই। মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল, আমি আম্মুকে খানবাড়িতে ফিরাতে চাচ্ছিলাম। মায়ের কথাটা বেশ স্বাভাবিকভাবেই নিয়ে রাদিফ বলল, সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন, এতে কেউ কিচ্ছু বলবে না আপনাকে। বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো আপনাদের বাড়িতে, আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদিফের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদিফকে শুধিয়ে বলল, আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকা থাকেন, আম্মুর সাথে কেউ নেই থাকার মতন। সেজন্য ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বুও তো একা থাকেন, দুজনকে একত্রে করলে। মায়া কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদিফ মায়ার কথায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং বেশ ভাবলেশীনভাবে বলল, আমার আব্বু আম্মু এক হবে না ভাবি। আব্বুর কথা বলতে পারি না, তবে আমার আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন। কখনো কারোর কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলায় অনেক চেয়েছিলাম আব্বু আম্মুকে একত্রে করতে, কিন্তু দুজনের কেউই রাজি হয়নি। এজন্য প্রথম প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সব কিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সব কিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদিফের কথায় মায়ার বেশ খারাপ লাগলো, তবে কোথায় যেন একটা ভরসা পেল। রাদিফের কথায় মায়া বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটাবার চেষ্টা করি আব্বু আম্মুকে এক করার। প্লিজ ভাইয়া না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি। ওনার শক্ত খোলসের ভেতরে একটা নরম মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলেছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এজন্য হয়তো আম্মুর ফেরা হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয়ই আম্মু ফিরে আসবেন খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়া শেষ একটাবার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফেরাতে? মায়ের কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদিফের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ের কথাগুলো। রাদিফের মনে যেন হঠাৎই মায়ের কথায় আশার আলো খুঁজে পেল। মায়ের কথাটা আসলেই সত্যি। সুফিয়া খানকে এতকাল পরিবারের মানুষ বলেছিল খান বাড়িতে ফিরতে, কিন্তু কখনো নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সুফিয়া খানকে। সেজন্য হয়তো সুফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরেও কাটেনি। রাদিফ চট করে মায়ের কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই ফেলি।
তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়া রাদিফের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভিতরে কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ের কথায় রাদিফও তৎক্ষণাৎ বলে উঠল, ইনশাল্লাহ। আচ্ছা, এখন প্লট চেঞ্জ হয়েছে অ্যান্ড পুরাই শকিং একটা নিউজ আছে। সো সবাই মনোযোগ দিয়ে শুনেন। এত কিছু কখন হয়ে গেল আমি নিজেও জানি না, আর আপনারাও মিষ্টি খান। খানবাড়িতে খানবাড়িতে উল্লাসের আয়োজন চলছে মায়ার প্রেগনেন্সি ঘিরে। মায়া প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে। হেনা খান আর আরাফ খানের খুশি দেখার মতন ছিল। হেনা খান তো খবরটা পেয়েই তিনি পুরো খানবাড়ির আত্মীয়দের মাঝে সুসংবাদ পাঠিয়ে দিলেন। আরাফ খান তো আরও এক ধাপে গিয়ে তিনি ইতিমধ্যে চট্টগ্রামের সকল মিষ্টির দোকান খালি করে সকলের মাঝে মিষ্টি বিতরণ করাও শেষ। নিহাল খানের দলের লোকজনের মাঝেও সেই মিষ্টি বিতরণ করা শেষ। মিষ্টির ভাগ অবশ্য হৃদয় পেয়েছে। ডায়াবেটিক্সের সমস্যা হওয়ার পরও তাকে নিহাল খান খুশিতে দুবার মিষ্টি খাওয়ালেন। একের পর এক লোকজন এসে হৃদকে সাধুবাদ জানাচ্ছে বাবা হওয়ায়, অথচ হৃদ তাতে হুহা কিছুই বলেনি। মূলত হৃদ কোনো প্রতিক্রিয়া দেখালো না এই বিষয়ে। বউ না ছুঁয়েও যদি সে বাবা হতে পারে তাহলে সে সত্যিই বাবা হতে চলেছে। এমন অদৃশ্য সন্তানের খুশিতে একটা মিষ্টি নয় বরং কয়েক প্যাকেট মিষ্টি খেলেও হৃদের ডায়াবেটিক্স বাড়বে না, আর না প্রেশার হাই হবে। হয়তো দুপুরের দিকে বউয়ের সাথে রাগারাগি করে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে বাড়িতে পাঠালো, আর সন্ধ্যা হতে না হতেই তার কাছে মিষ্টি আছে। কে বাবা হতে চলেছে, তার বউ কি প্যাচ লাগিয়েছে সেটা হৃদ জানে না, তবে হৃদ যে বাবা হতে চলেছে এটাই সত্যি। এমনিতেই সে একজন বদনাম পুরুষ, বউয়ের জন্য না হয় আর একটু বদনাম হলো। হৃদ কাজ শেষ করে ক্লান্তিতে ঘরে ফিরল প্রায় রাত 1টার পর। সঙ্গে রাদিফ আর নেহাল খানও ছিল। মধ্যরাত হয় বাড়িতে তেমন কেউ জেগে ছিল না, হেনা খান ছাড়া। আরাফ খান অনেকটা রাত জেগে বসেছিল হৃদের আশায়, কিন্তু রাত বেশি হয় তিনি ঘুমিয়ে পড়েন একটা সময়। আচ্ছা, এখানে আপনাদের একটু বলে রাখি, এখানে কাহিনী হয়েছে যে মানে হৃদ নিজেও জানে না সে বাবা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা আমার যতটুকু মনে হচ্ছে যে মায়া এই জিনিসটা ছড়াইছে, তার কারণ হচ্ছে হয়তোবা ওই যে নিহাল খান আর হচ্ছে মানে হৃদের মা ওনাদেরকে এক করার জন্য হয়তোবা মায়া এই প্ল্যান করে এই জিনিসটা ছড়াইছে, যতটুকু আর কি আমার মনে হচ্ছে। তারপরে সামনে দেখা যাক। এতে হৃদ সে যাত্রায় বেঁচে যায় আরাফ খানের হাত থেকে, নয়তো মায়াকে ঘিরে 2-4টে খোঁচাখুচি করেই ফেলতো আরাফ খান হৃদকে। হেনা খান, হৃদ, রাদিফ, নিহাল খানকে তিনজনকে একত্রে বাসায় ফিরতে দেখে তিনি দৌড়ে ফ্রিজ হতে হৃদের জন্য তোলা মিষ্টি নিয়ে আসেন। একে একে সকলের মুখে অল্প মিষ্টি তুলে দিতেই হৃদ সেই মিষ্টি আর মুখে তুলল না, বরং গম্ভীর হৃদ মুখটারও গম্ভীর করে হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। হৃদকে বেশ কয়েকবার পিছন থেকে ডাকলেন হেনা খান। হৃদ হেনা খানের ডাকে উত্তর না করে নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো জ্বালালো। বিছানায় এলোমেলো মায়াকে শুয়ে থাকতে দেখে হৃদের গম্ভীরতা আরও বাড়ল। একে তো মায়ার হৃদকে না জানিয়ে বাসা থেকে বের হয়েছে, দ্বিতীয়ত নাদিমের সঙ্গে দেখা করেছে, যে ছেলেকে ঘিরে মায়ার হৃদের সম্পর্কে ফাটল ধরতে বসেছিল, তৃতীয়ত হৃদ রেগে আছে সেটা জানার পরও মায়া কেন হৃদের অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল। তাতে হৃদের ভেতরের রাগ বাড়ল। বউ হিসাবে হৃদ চায় মায়া হৃদের আশেপাশে থাকুক, হৃদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুক বাকি বউদের মতো। অথচ মায়া তার কিছুই করছে না। হৃদ ব্যস্ততায় মায়াকে সময় দিতে না পারলেও মায়া হৃদের অপেক্ষায় বসে থাকে না, হৃদকে সময় দেয় না। রাগান্বিত হৃদ গম্ভীর থেকে আরো গম্ভীর হতো। গোসল সেরে কিছু না খেয়েই শুয়ে পড়ল। অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদের মাথার টনটনে ব্যথা নিয়ে শুয়ে পড়লে তার খানিকটা সময় পরই অথচ হৃদের রাতের মেডিসিন ছিল। সারাদিনের ব্যস্ততায় হৃদের মাথায় টনটনে ব্যথা নিয়ে শুয়ে পড়ল, তার খানিকটা সময় পরে মায়ের ঘুম ভাঙল হঠাৎই। আবছায়া অন্ধকারে হৃদকে পিঠ মুড়িয়ে শুয়ে থাকতে দেখে মায়া উঠে বসলো। হৃদের অপেক্ষা করতে করতে কখন জানি চোখ লেগে গিয়েছিল মায়ের ঘুমে। হৃদকে পিঠ মুড়ে শুয়ে থাকতে দেখে মায়া এগিয়ে গেল হৃদের দিকে। হৃদের পিঠে হাত রেখে ডাকতে চাইলে হৃদের গায়ের গেঞ্জিটা স্যাঁতস্যাঁতে ভেজা পেল।
হৃদে ভেজা জিনিস পরে থাকতে পারে না, অথচ আজ ভেজা শরীরে শুয়ে আছে। বিষয়টা মায়ের ধারণাতে আসতেই বুঝতে পারল হৃদের অভিমানের কারণটা। মায়া হৃদের পিঠ ঘেঁষে বসে হৃদের মাথায় ভেজা চুলে হাত চালিয়ে খুব ধীর গলায় ডাকল হৃদকে। এই যে শুনছেন, ঘুমিয়ে গেছেন? এই যে। হৃদ উত্তর করল না, ঠায় সেভাবেই জেদ করে শুয়ে থাকলো। মায়া পুনরায় একইভাবে ডাকল হৃদকে। এই যে শুনছেন, উঠুন। ভেজা মাথায় কেন শুয়েছেন? আপনার না ভেজা মাথায় জ্বর আসে? উঠুন, মাথা মুছবেন। আচ্ছা, এখানে আমার আবার আরেকটা জিনিস মনে পড়ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সেটা হচ্ছে যে মায়া হয়তোবা এই জিনিসটা প্ল্যান করছে। আসলে গল্পটা পড়তে, পড়তে মনে আসলো। তো আমার কোনো কিছু মনে আসলে তো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই হিসাবে জিনিসটা হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে মায়া তার শ্বশুরকে গিয়ে বলবে যে এরকম একটা সুসংবাদ, আর মা বাড়িতে নেই। আপনি হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে আসেন, আপনি তাকে নিজে গিয়ে দাওয়াত করেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। এভাবে বলে তার শ্বশুরকে বলবে এবং তখন হচ্ছে গিয়ে আ তার শাশুড়ি মানে মায়ার শাশুড়ি হৃদের আম্মু হচ্ছে খানবাড়িতে আসবে। এরকম কিছু মনে হচ্ছে। আমি আসলে স্পয়লার দিতে চাই না। আমার কাছে যেটা মনে হইলো সেটাই বললাম। সামনে দেখি পড়ে আসলে কি হয়, হ্যাঁ? কথাটা বলতে, বলতে আচ্ছা ওই যে মাথা মোছার কথা বলছে যে আপনার ভেজা মাথায় জ্বর আসে, উঠুন মাথা মুছবেন। তারপরে হচ্ছে কথাটা বলতে, বলতে হৃদকে অল্প ধাক্কা দিয়ে নাড়াতে চাইল মায়া। কিন্তু হৃদ নড়ল না। মায়া বুঝতে পারল হৃদ সবেমাত্র গোসল করে শুয়েছিল। তাই হৃদ এত অল্প সময়ে ঘুমিয়ে যায়নি। অন্ধকারে মায়া বিছানার পাশ হতে নিজের ওড়না নিয়ে গায়ে জড়ালো। বিছানা হতে নামতে নামতেই দীর্ঘ কালো চুলগুলো হাতে পেঁচিয়ে হাতে খোপা করতে করতে এগোলো সুইচ বোর্ডের দিকে। অন্ধকার রুমের আলো জ্বালিয়ে বিছানার দিকে পুনরায় এগিয়ে গেল। হৃদের সম্মুখে ফ্লোরে দাঁড়িয়ে দুহাতে হৃদের বাহু টেনে হৃদকে বসাতেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা? টানাটানি করছো কেন? কি চাই? মায়া হৃদের রাগের পাত্তা না দিয়ে গায়ের ওড়নাটা চালালো হৃদের মাথায়। হৃদের ভেজা মাথা মুছতে মুছতে বলল, আপাতত আপনাকে চাই, আপনি হলেই চলবে। হবে না আমার? হৃদ মায়ের হাতসহ ওড়নাটা মাথা থেকে সরিয়ে দিতে দিতে বলল, না, সামনে থেকে সরো, ঘুমাবো আমি। মায়া পুনরায় একইভাবে হৃদের মাথায় নিজের ওড়নাটা চেপে মুছতে মুছতে বলল, সরা যাবে না। এতক্ষণ আপনি বাইরে ছিলেন, আমি কিছু বলেছি? এখন ঘরে এসেছেন মানে আমার কথা শুনতে হবে আপনার। হৃদ জেদি গলায় বলল, আমি কি তোমার কথা আমি কি বাধ্য তোমার কথা মানতে? মানব না আমি। যাও সামনের থেকে। মায়া পুনরায় হৃদের কথার উপেক্ষা করে বলল, রাতে কিছু খেয়েছেন নাকি এমনিই শুয়ে পড়েছেন? নিশ্চুপ হৃদ মায়ার কথার উত্তর করল না। হৃদের গম্ভীর নীরবতায় মায়া বুঝতে পারল হৃদ না খেয়েই শুয়ে পড়েছিল। মায়া হৃদের মাথা মুছছে কপাট হতে হৃদের জন্য একটা টি শার্ট বের করে আনলো। হৃদের হাতে দিতে দিতে বলল, আপনার গায়ের ভেজা টি শার্টটা চেঞ্জ করে এটা পরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে মায়া হৃদের হাতে টি শার্টটা তুলে দিতেই হৃদ সেটি বিছানায় ফেলে দেয়। মায়া চলে যেতে গিয়েও হৃদের কাণ্ডে ফিরে এলো। হৃদের কোমরের দুপাশে কাপড় চেপে মায়া টেনে খুলল হৃদের মাথা দিয়ে। মায়ার আনা হৃদের জন্য টি শার্টের ভাঁজ খুলে হৃদকে পরাতে গিয়ে মায়ের দৃষ্টি থামে হৃদের প্রশস্ত বাহুর দিকে তাকিয়ে। হৃদ সত্যি আগের থেকে অনেকটা প্রশস্ত হয়েছে। শরীর ফিকরে বেরিয়ে আসতে চাইছে হৃদের বাহুর মাংসপেশি। মায়া ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেয়ে মায়ের মনে হলো মায়ের ঘোর লাগা দৃষ্টি হৃদের প্রশস্ত শরীরে আটকে যেতেই মায়ের মনে হলো হৃদ আগের থেকে আরও সুদর্শন হয়েছে, খানিকটা মোটা হয়। মায়ের ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হৃদকে টি শার্টটি পরালো। মায়ের কর্মকাণ্ডে হৃদের সাথেও মায়ের বেশ কয়েকবার চোখাচোখি হলো। মায়ের চুরি করার ন্যায় তৎক্ষণাৎ পালিয়ে গেল রুম হতে, হৃদের জন্য খাবার আনার বাহানা বানিয়ে। মিনিট দশেকের মাথায় ফিরে এলো হৃদের জন্য ট্রেতে খাবার সাজিয়ে। হৃদের সম্মুখে খাবার ট্রেতে রেখে মায়া আবদার করে বলল, আমি আপনাকে খাইয়ে দেই। মায়ের কথা শুনে হৃদ মুখ হাঁ করলো, যেন হৃদ এই অপেক্ষাতেই ছিল। হৃদকে হাঁ করতে দেখে মায়া তৎক্ষণাৎ ট্রে হতে খাবারের প্লেট উঠালো। হৃদের বংশগত ডায়াবেটিক্সের সমস্যা থাকায় তাকে প্রায় রুটি খেতে দেখা যায়। তাই মায়া হৃদকে এক টুকরো রুটি ছিঁড়ে সিদ্ধ সবজির সঙ্গে হৃদের মুখে দিতেই সেটি হৃদ মুখে নিয়ে চিবোতে লাগলো। মায়া বেশ সময় নিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হৃদকে খাওয়ালো। খাওয়া শেষে হৃদের মেডিসিনের বক্সটাও হৃদের হাতে তুলে দিতেই হৃদ সেখান থেকে নিজের রেগুলার মেডিসিনের প্যাকেট হতে ছাড়িয়ে নিল। মায়া হৃদের
হাতে পানির গ্লাসটা এগিয়ে দিতেই হৃদ সম্পূর্ণ পানিটা পান করে মায়ের হাতে খালি গ্লাস তুলে দিতেই মায়া সেটি খাবার ট্রেতে পুনরায় রাখতে রাখতে বলল, দুপুরের জন্য সরি, আপনাকে না বলে ওইভাবে বের হওয়ার জন্য আবারও সরি। আমি আসলে একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম, রাফাকে বলেছিলাম আমাদের বাসায় যেতে, কিন্তু রাফা আমাকে ওইভাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটা আমি ভাবিনি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আর আপনাকে না বলে কোথাও যাব না, প্রমিস। হৃদ মায়ার কথার উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবেই হয়েছি। সবার মতো কি এমন করেছি যে তুমি প্রেগনেন্ট হলে? হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন করে বলল, এমনি এমনি হয়েছে আর কি। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে কাউকে। আমার কঠোর পরিশ্রম করার আগেই ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। আর পড়তে পারবো না, 1 মিনিট 39 সেকেন্ড পড়ে সরি 1 মিনিট না, সরি 1 ঘন্টা 39 মিনিট পড়ে ফেলছি, আর পড়তে পারবো না। এই পর্বটার মধ্যে কয়েকটা পর্ব আছে যেগুলো আসলে আপনারা বুঝতেছেন না, বাট অনেকগুলো পর্ব মিলে হচ্ছে একটা পর্ব হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি। আল্লাহ হাফিজ। উফ।